কোটি কোটি মানুষের মুখের ভাষা হয়ে আমি আমার এই ভিডিওতে বলে গেলাম। কারণ বাংলাদেশের মাটিতে বসে এই ভিডিও করা এখন টাফ হয়ে গেছে। তারা তো ভাই ঘর থেকে ধরে না রাস্তায় ফেলে পাড়ায় মারবে। আমি যদি এখন বাংলাদেশে বসে এই ভিডিও করতাম, আমাকে তো ভাই ঘর থেকে ধরে না রাস্তায় আপনার পাড়ায় মারতেন, যে বেটা তুই ভারতের দালাল এগুলি বললাম। ভাই আমি আপনাদের মঙ্গলের জন্যই বলতেছি, যা পারেন করেন, দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। ভারতীয় হাই কমিশনে অ্যাটাক করলে কিন্তু ভারত ছেড়ে দেবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। এবং ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কোনো অ্যাকশন নেয়, বাংলাদেশে যদি ভারত ট্রুপস পাঠায়, পৃথিবীর এমন একটা দেশ পাবেন না আপনি বাংলাদেশকে সাপোর্ট করার মতো। এই পাকিস্তান পাকিস্তান বলতেছেন, এই পাকিস্তানও সাপোর্ট করবে না। আমি জর্জ বলে দিলাম, কাগজে লিখে রাখেন। আর চায়নার কথা বলবেন, চায়না জিন্দিগি তো কোনো দেশে ট্রুপস দিয়ে সাহায্য করেনি। চায়না তার নিজের ব্যবসা বুঝে, চায়না তার নিজের ফায়দা বুঝে। বাংলাদেশ হয়ে যাবে সারা দুনিয়া থেকে একেবারে ফাটা ফাটা হয়ে যাবো, গাঁজা হয়ে যাবো বাংলাদেশ। কোন অবস্থা আছে বাংলাদেশে? কোন যুক্তিতে, কি কারণে আপনারা এগুলো করতে যাচ্ছেন? ইন্ডিয়ান হাই কমিশন আপনি ইন্ডিয়ান হাই কমিশন আঘাত করা তো মোদির বুকের ভিতরে আঘাত করা। ইন্ডিয়ান হাই কমিশন আঘাত করা তো ভারতীয়দের বুকের ভিতরে হাত দিয়ে দেওয়া, মোদির বুকের ভিতরে কলিজার মধ্যে হাত দেওয়া। ইন্ডিয়ান হাই কমিশন ওরা মানবে কেন? ওরা যখন পাল্টা অ্যাকশন নিবে, পারবেন তো ঠেকাইতে? ভাই ঘটনা তো ঘটে গেছে। গতকাল একটা ভিডিও করলাম না, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন। তো এটা তো 2 দিন আগে এই ছাত্র জনতা প্লাস কিছু শৃঙ্খল লোকজন আছে, সেই সাথে আমাদের জুলাই যোদ্ধাদের একটা বড় অংশ রয়েছে এই মার্চ টু ইন্ডিয়া হাই কমিশনে। তো যারা কিনা ওই 2 দিন আগে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীতে তো যেতে পারেনি গুলশানের ওই জায়গাটাতে যেখানে কি ইন্ডিয়ান হাই কমিশন। তো সেখানে যাওয়ার কয়েক ব্লক দূরেই পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে কোনো মতে বহুত কষ্ট করে পিঠায় বুঝছেন, তো তাদেরকে ছত্রভঙ্গ করে এবং ওই যাত্রায় ভারতীয় হাই কমিশন বেঁচে যায়। এখন 2 দিন আগে যখন তারা মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশনে ওই ঘোষণা দিয়েছিল, তখন তো হাদি তখনও বেঁচে ছিল। হাদি তখনও সিঙ্গাপুরে চিকিৎসাধীন। কিন্তু মানে ওই চিকিৎসাধীন থাকা অবস্থাতে কিন্তু এই কাহিনীটা সেখানে হতে লাগছিল ঢাকা হাই কমিশনে। তো সেখানে যদি হোস্টেজ সিচুয়েশনটা দাঁড়াইতো, তাহলে এর উপর একটা বিস্তারিত ভিডিও করেছি আমি। যদি সেখানে ভারতীয় হাই কমিশনে থাকা 90 জন 100 জন যে কর্মকর্তারা ছিলেন, ভারতীয় কর্মকর্তারা ছিলেন, তাদেরকে যদি হোস্টেজ বানায় ফেলতো এই 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 উশৃঙ্খল জনতা, তখন কেমনি কী হইতো? সারা দুনিয়ার মিডিয়া এখন এই মুহূর্তে ঢাকায় থাকতো, সারা দুনিয়ার মিডিয়া এই মুহূর্তে ঢাকা থাকতো, তোলপাড় হয়ে যেত। এবং ইন্ডিয়ান ওই হোস্টেজদেরকে নিয়ে যদি তারা শেখ হাসিনাকে ফেরত যেত, বুঝতে পারেন কি এক কাহিনী হইতো? অনুমান করেন কি এক কাহিনী হইতো? এখন ভারত সরকার তো তাদের এই 90 জন 100 জন ভারতীয়দের জীবনের বিনিময়ে শেখ হাসিনাকে তাদের কাছে রাখবে না। কারণ শেখ হাসিনা তো শ্রী মোদিজির বেআইন হয় না। কথা তো সত্যি ভাই, যে যারটা ভালো বোঝে, যে দেশের মানুষ সেই দেশের টানবে, এটি স্বাভাবিক ব্যাপার। সে তার ভারতীয় নাগরিকদের কথাই চিন্তা করবে শ্রী মোদি সাহেব। তো যে ঘটনাটা 2 দিন আগে ঘটতে পারেনি, তো ঘটনা হয়ে গেছিল আরেকটা। হাদি মারা গেছে মাত্র 10 ঘন্টা আগে। আপনারা যখন বাংলাদেশ থেকে ভিডিও দেখবেন, তখন সম্ভবত ঘড়িতে কয়টা, সকাল 11টা বা 10টা বাজে। তো এখন তো ঘটনা হয়ে গেছে, হাদি তো এখন মারা গেছে সিঙ্গাপুরে। তার লাশ কাফন দিয়ে পেঁচানো, যে কোনো সময় হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে কোনো সময় হাদির লাশ আসবে। আর এই হাদির মৃত্যুর ঘটনা যখন বাংলাদেশে মানে প্রচারিত হয়েছে, তখন তো বুঝতেই পারছেন হাদির যে সমর্থকরা ছিল, প্লাস আরও যত জুলাই যোদ্ধারা ছিল, প্লাস আরও যত উশৃঙ্খল মানুষজন ছিল, সবাই তো পাগলা হয়ে গেছে, সবাই তো পুরা পাগলা হয়ে গেছে। এখন সব ক্ষোভ কার উপরে গিয়া? সব ক্ষোভ হইল ভারতের উপরে গিয়া। আর ভারতের অপরাধ কি? ভারতের অপরাধ হাদির হত্যাকারী, এখন তো হত্যার চেষ্টাকারী না, এখন হাদির হত্যাকারী ভারতের আশ্রয়ে আছে। ভারত কেন এটা ফেরত দেয় না? ভারত কেন ধৈর্য বেঁধে পাঠায় না? এইগুলো তাদের অভিযোগ। তো যার ফলে ভারতের উপর তাদের এত ক্রোধ, এই কারণে তারা ভারতীয় হাইকমিশন ঘেরাও করতে গেছে। আরেকটা জিনিস দেখে আমি খুব দুঃখ এবং কষ্ট লাগলো, হাসনাত আবদুল্লাহ কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমি দেখলাম, বলতেছে যে আমি যে বলছিলাম ওই 7 সিস্টার খায়া ভালো, আমি এই করলাম সেই করলাম, তো সেই কথা শোনার পর
বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে নয়াদিল্লিতে, তো তাকে ডেকে নিয়ে ভারতে যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে সেখানে বলে ধমকাইছে। এটা হাসনাত আবদুল্লাহর কথা। তো সেই কথাটার আবার পুনরাবৃত্তি করে হাসনাত আবদুল্লাহ বলতেছে যে এর আগে তো খালি বলছি খায়া ফেলামু ধৈরা ফেলামু 7 সিস্টার, কিন্তু আমার তো মনে হয় ওদেরকে লাইটটাই এই দেশ থেকে বের করে দেওয়া উচিত। ভারতীয় হাই কমিশনে যারা কাজ করে, হাই কমিশনার থেকে শুরু করে যারা, তাদেরকে লাইটটাই সে ভারতে ফেরত পাঠাবে। আল্লাহ মাফ করুক, বুঝছেন? এই কথাবার্তা যে শুনতে হবে আমাদের, এই কথাবার্তা যে আমাদের শুনতে হবে 2025 সালে হয়ে, এই দিন যে আমাদের দেখতে হবে আমি চিন্তাও করতে পারিনি। এই দিন কি কত বড় ভয়ঙ্কর কথাবার্তা, কত বড় ভয়ঙ্কর কথাবার্তা, এগুলো আপনি চিন্তাও করতে পারেন না। আজকে ভারত যদি সত্যি সত্যি কোনো সার্জিক্যাল অ্যাটাক করে বাংলাদেশে, বুঝছেন, এই হাসনাত আবদুল্লাহ এদেরকে কাউকে খুঁজে পাবেন না, সবাই গিয়ে আশেপাশে কোনো না কোনো জায়গায় পলাবে, এবং প্রত্যেকের এক একটা করে সেকেন্ড হোম রেডি করা আছে। কারো সিঙ্গাপুরে, কারো মালয়েশিয়াতে, কারো পর্তুগালে, কারো আমেরিকাতে, কারো ক্যানাডাতে। ফুট করে সব চলে যাবো, তুম করে সব চলে যাবো গা, পিছনে ফালা যাইব নিরীহ কাঙ্গাল কোটি কোটি মানুষ। ভারতের একটা বোম যখন বাংলাদেশের মাটিতে পড়বে, সেই বোম তো চেনে না কে হাসনাত আবদুল্লাহ, আর কে মাহফুজ, আর কে জর্জ ভাই, আর কে কাঙ্গাল। বোম তো আর এটা চেনে না, বোম তো বোমই। আর এইভাবে একটা একটা করে দেখে দেখে তো খুঁজে খুঁজেও তো মারা সম্ভব না। তো এটি কিন্তু যুদ্ধ বলে, যুদ্ধ তো এইভাবেই হয়। তো এখন এই যে এইসব কথাবার্তা বলতেছে, ভারতীয় হাইকমিশনকে লাথি মেরে বের করে দেবো, শুনে আমার বুকটার ভিতরে চোট লাগছে। শালা এই দেশের মাটিতে আমারও তো জন্ম, কলেজ ইউনিভার্সিটি তো ভাই আমরা পড়ছি। এই মুখের ভাষা, এরা চালাইব দেশ? পার্শ্ববর্তী একটা দেশের হাই কমিশনারকে এই ভাষায় কথা বলে এরা চালাইব দেশ? না আছে কোনো শিষ্টতা, না আছে কোনো ভদ্রতা, না আছে কোনো দূরদর্শিতা, না আছে কোনো স্মার্টনেস, 2 লাইন ইংলিশ পর্যন্ত কথা বলতে পারে না। কোথায় নিয়ে যেতেছে আমরা বাংলাদেশকে, কোথায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? তো এখন এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি, ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ভারতীয় হাইকমিশন ঘেরাও করার জন্য আবারও যাচ্ছে। গত 2 দিন আগে তো একবার গেছে, পুলিশ এদের আটকেছে। এখন নিউজে বারবার বলতেছে যে কিছুতেই পুলিশ এদেরকে আটকে রাখতে পারতেছে না, এবং পুলিশের ব্যারিকেড ভাঙে এটা ভারতীয় হাইকমিশনের দিকে এখন যাচ্ছে। তো এখন আমি জানি না এই মুহূর্তে যখন ভিডিওটা করছি ভারতীয় হাইকমিশনের ভিতরে তারা ঢুকে গেছে কি যায়নি, বা কী যে একটা অবস্থা সেখানে হইতেছে। তো এই ধরনের সিচুয়েশন যদি হয়, তো ভারতীয় নাগরিকদের বাঁচানোর জন্য ভারত সরকারের জন্য তো এটা ফরজ, শ্রী মোদির জন্য তো এটা ফরজ। আমাদের ক্ষেত্রে হইলে, আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে যে বাংলাদেশের হাই কমিশন রয়েছে, আমাদের ভাইয়েরা যদি এই হাই কমিশনের ভিতরে বিপদে পড়তো, তো বাংলাদেশের এটা ফরজ সেই লোকদেরকে সেখান থেকে যে কোনো মূল্যে উদ্ধার করে নিয়ে আসে। এখন ভারত তো তাই করবে। খোদা না করুক, মানে আমি জানি না এই মুহূর্তে কী হচ্ছে সেখানে, কিন্তু নিউজে যেভাবে বলতেছে যে তারা এমবিসির ভিতরে ঢুকে পর্যন্ত গেছে হাই কমিশনের ভিতরে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত কী হয়েছে আরেকটু পরে 2-4 ঘন্টা পরে আপনারা জানতে পারবেন। তা এখন যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, বা ভারতের যে দোভাল সাহেব আছে, বুঝছেন, ন্যাশনাল সিকিউরিটির লোকজন আছে, জয়শঙ্কর সাহেব আছে, এদের তো রাতের ঘুম হারাম হয়ে গেছে। কারণ ভারত আর বাংলাদেশ তো প্রায় সেম টাইম জোনে। তো বাংলাদেশে যদি রাত হয়, তাহলে ভারতেও রাত। তো এদের তো ঘুম হারাম হয়ে গেছে। তো তাদের দেশের নাগরিক এই 90 জন 100 জন যারা কিনে এই ভারতীয় হাইকমিশনের ভিতরে আটকা পড়ছে, এবং চারদিকে হাজার হাজার মানুষ উল্লাস করতেছে, ধরো মারো কাটো লাঠি সোটা যা কিছু আছে সেগুলো নিয়ে তাদেরকে যদি ঘিরে ধরে ভাই বলেন, কোনো দেশের রাষ্ট্রপ্রধান, কোনো সেই দেশের পররাষ্ট্র প্রধান, সেই দেশের ন্যাশনাল সিকিউরিটি প্রধান কেউ কোনোদিন কখনো কোনোভাবে ঘুমাইতে পারে? ঘুমানো সম্ভব? আমরা হলে পারতাম, আমাদের নাগরিক যদি অন্য দেশে গিয়ে বিপদে পড়তো। তো আমার বিশ্বাস যদি এই ধরনের ঘটনা সত্যি সত্যি ওই পর্যায়ে গিয়ে থাকে, তো ভারতে তো এতক্ষণে তাদের ট্রুপস বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা, অথবা ভারতের বিশেষ বিমান বা জেট ফ্লাইট বা F-35 তো ভারতেরও আছে, 2-4টা F-35 ঢাকা শহরে এসে পড়ে, 2-4টা F-35 না ইন্ডিয়া বা বাংলাদেশে পাঠিয়ে দেয়। কিসমত শালায়, কিসমত। এখন যদি ভারতীয় নাগরিকদের উদ্ধার করার জন্য ইন্ডিয়া তাদের ট্রুপস পাঠায় ঢাকাতে, কারণ এই যে যে আছে আমাদের আবাল মার্কা, ওই যে আছে ইউনূস স্যার যে আছে, এর দ্বারা তো এগুলো সম্ভব হচ্ছে না। এই ব্যাটা তো কিছুই বুঝে না, দুনিয়ার জায়গায় ক্যাচাল টেচাল লাগাই দিয়া দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়া আইন শৃঙ্খলা বলতে বাংলাদেশে কিচ্ছু নাই।
এই বেটা বইভাবে তামাশা দেখতেছে। এই বেটার মনে কি আছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। এই বেটা কি সত্যি সত্যি আরও 50 বছর ক্ষমতায় থাকতে যায় কিনা? ওই একবার বলছিল না বাংলাদেশের মানুষ তাকে 50 বছর ক্ষমতায় দেখতে চায়। এখন ওই বেটা সত্যি সত্যি ওইটার উপর ভরসা করে বসে রয়েছে কিনা আল্লাহই জানে। যে তোরা ওদিকে মারপিট করে মর, কিসের চেয়ারের নির্বাচন, কিসের কি সব বাল ছাল বাদ। দুই চারজন 200-400 যদি তোরা রাস্তায় মরে যাস, নির্বাচন তোরাই চাইবি না। বাংলাদেশের এখন কোনো নিয়ন্ত্রণ, বাংলাদেশের কোনো সরকার হাতে নাই। বাংলাদেশের নিয়ন্ত্রণ এই মুহূর্তে যেভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে চারদিকে, দেখছেন তো আপনারা। প্রথম আলো আর ডেইলি স্টার পুড়ে দিছে বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ি। তো এই গত 15 মাস ধরে জ্বালাইতেছে পুড়াইতেছে। এখন তো ওই গত রাত থেকে নিয়ে শুরু করে এখন আরও সংখ্যা আরও বাইরে গেছে। কি ভয়াবহ অবস্থা, সারা বাংলাদেশে সব জায়গায় এরকম জ্বালাও পোড়া শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশের চ্যাপ্টার বাংলাদেশের দিকে। এখন ভারতীয় হাই কমিশনে যদি আঘাত আসে, ভারতীয় হাই কমিশনে যদি আঘাত আসে, আর এই শৃঙ্খল পোলাপানদের যদি এই মব যদি কন্ট্রোল করতে না পারে ডক্টর ইউনূস, কোনোভাবে দেখে ঠেকাইতে না পারে, যেমনি পড়ুক 2-4টা যদি লাশ ফালা দিতে হয়, তারপর আমি বলবো ডক্টর ইউনূসের করা উচিত। দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য ভারত এটা কোনোদিন সহ্য করবে না। যদি ভারতীয় হাই কমিশনের উপর অ্যাটাক হয়, একটা টোকা পরে ভারতীয় হাই কমিশনে যেসব লোকজন আছে, এইটা ভাই দুনিয়ার কোনো দেশ সহ্য করবে না। আমি তো ভাই বলে দিলাম, আমি ভারতের বন্ধু না, ভারতের শত্রু না। এটাই সত্যি কথা। যেটা ন্যায় সেটা ন্যায়। এটা আপনার ক্ষেত্রে যদি হইতো সেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তো এইভাবে যে ভারতের সাথে আপনার লাগতে যাচ্ছেন ভাই, এটা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন। এখন এই মব যদি এখন ইউনূস ঠেকাইতে না পারে, আর ভারতীয় হাই কমিশন যদি সত্যি সত্যি আন্ডার অ্যাটাক এরকম কিছু হয়, বাংলাদেশের কপালে ভাই খারাপই আছে ভাই। আমার লোম টম দাঁড়ায় গেছে, বুঝছেন। কারণ বাংলাদেশের একটা খুব গরিব একটা দেশ। বাংলাদেশের টোটাল সম্পদ হলো অল্প কিছু লোকের হাতে, যারা কিনা দুর্নীতি আবিজাবি করে। বাংলাদেশের 90% মানুষ হলো নেহাতি দরিদ্র এবং খুবই অসহায় এবং খুবই সহজ সরল, বুঝছেন। এই আন্দোলনের সাথে, এইগুলোর সাথে ভারত হাই কমিশন অ্যাটাকের সাথে তাদের কোনো রিলেশন নেই, কিছু নেই। তারা শুধু সারাদিন কাজ করে 2টা ডাল ভাতই না, 2টা ডাল ভাত রান্না করে ভাই রাতে খায়। কিন্তু কিছু উশৃঙ্খল পোলাপানের কারণে সারা বাংলাদেশের মানুষ এখন বিপদে পড়তে যেতেছে। আমি সেই বাংলাদেশের কোটি কোটি মানুষের একজন, কোটি কোটি মানুষের মুখের ভাষা হয়ে আমি আমার এই ভিডিওতে বলে গেলাম। কারণ বাংলাদেশের মাটিতে বসে এই ভিডিও করা এখন টাফ হয়ে গেছে। তারা তো ভাই ঘর থেকে ধরে না রাস্তায় ফেলে পাড়ায় মারবে। আমি যদি এখন বাংলাদেশে বসে এই ভিডিও করতাম, আমাকে তো ভাই ঘর থেকে ধরে না রাস্তায় আপনার পাড়ায় মারতেন, যে বেটা তুই ভারতের দালাল, এগুলি বললাম। ভাই আমি আপনাদের মঙ্গলের জন্যই বলতেছি, যা পারেন করেন, দেশটারে বাঁচান। ভারতীয় হাই কমিশনে অ্যাটাক করলে কিন্তু ভারত ছেড়ে দেবে না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা আছে। এবং ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে কোনো অ্যাকশন নেয়, বাংলাদেশে যদি ভারত ট্রুপস পাঠায়, পৃথিবীর এমন একটা দেশ পাবেন না আপনি বাংলাদেশকে সাপোর্ট করার মতো। এই পাকিস্তান বলতেছেন, এই পাকিস্তানও সাপোর্ট করবে না। আমি জর্জ বলে দিলাম, কাগজে লিখে রাখেন। আর চায়নার কথা বলবেন, চায়না জিন্দিগি তো কোনো দেশে ট্রুপস দিয়ে সাহায্য করেনি। চায়না তার নিজের ব্যবসা বুঝে, চায়না তার নিজের ফায়দা বুঝে। বাংলাদেশ হয়ে যাবে সারা দুনিয়া থেকে একেবারে ফাতা হয়ে যাবো, গাঁজা হয়ে যাবো বাংলাদেশ। এগুলি কইরেন না ভাই, এগুলো কইরেন না। আমরা যে ভারতের বিরুদ্ধে গিয়ে একটা ভিডিও বানাবো, এমন তো অন্যায় কোনো কাজ, ভয়াবহ কোনো সাক্ষী প্রমাণ তো দেখা দেবো আপনাদেরকে। খালি কথায় ভারত আক্রমণ, খালি কথায় ভারত দূতাবাস আক্রমণ, খালি কথায় এই ভারত বিদ্বেষী। এই 2-4 জন মানুষ তাদের স্বার্থের জন্য, কিছু ভোটের জন্য, সাধারণ গরিব নিরীহ কাঙ্গাল মানুষদের সেন্টিমেন্টকে ব্যবহার করে ক্ষমতায় আসার জন্য পুরো দেশকে ভাই বিপদের ভিতরে ফেলা দিয়েছে। এদের তো ভাই মায়া দয়া কিচ্ছু নাই। দেশ মইরা যাও, মানুষ না খায় মরুক, গাজা হয়ে যায়, তাদের কোনো চিন্তা নেই। তাদের দরকার হলো খাই, তাদের খালি পয়সা দরকার, আর তাদের খালি ক্ষমতা দরকার। আর এই মূর্খ যত মানুষ আছে, মানে বাংলাদেশের যত কাঙ্গাল আছে, বুঝছেন, এগুলো তো বাল ছাল কিচ্ছু বুঝে না। ওই যদি বলে যে দেও, ওই ভারত আমাকে ওইটা লয়ে গেল রে, লুঙ্গুইরে সব বলে দেয়। হ্যাঁ আসলে মানে ভারত আমাকে ওইটা লয়ে যেতেছে। গায়ে ফিরে ঝগড়া লাগানো, এগুলো কি রে ভাই? এগুলো কি গায়ে ফিরে ঝগড়া লাগানো? এটা ভাই আমাদের অস্তিত্বের প্রশ্ন। এখন যে করে হোক এগুলো থামাইতে তো হইব। খোদা না করুক ভারতীয় হাই কমিশনে যদি টোকা দেয়, বাংলাদেশের অবস্থা যে কি হবে আমার ধারণা। বাংলাদেশ কার কি দাঁড়াইব বাংলাদেশের পাশে এসে? কি আছে আমরা একটা বুঝান তো ভাই। এই ইন্ডিয়ান আর্মির সামনে দাঁড়ানোর মতো অবস্থা বাংলাদেশে আছে? আরে ভাই বাংলাদেশটা ইন্ডিয়ার পেটের ভিতরে। কোন অবস্থা আছে বাংলাদেশে? কোন যুক্তিতে, কি কারণে আপনারা এগুলো করতে যাচ্ছেন? ইন্ডিয়ান হাই কমিশন আঘাত করা তো মোদির বুকের ভিতরে আঘাত করা।
ইন্ডিয়ান হাই কমিশন আঘাত করা তো ভারতীয়দের বুকের ভিতরে হাত দিয়ে দেওয়া, মোদির বুকের ভিতরে কলিজার মধ্যে হাত দেওয়া ইন্ডিয়ান হাই কমিশন হাত দেওয়া। মানবে কোনো? ওরা যখন পাল্টা অ্যাকশন নিবে পারবেন তো ঠেকাইতে? একটা কুত্তার বাচ্চা সব কুত্তার বাচ্চা এখান থেকে পলায়, বঙ্গের ভাষাটা খারাপ হয়, বিপদে পড়বো। লক্ষ লক্ষ কোটি কোটি এই নিরীহ মানুষ যারা ধারে কাছে ছিল না,